সবাইকে শুভেচ্ছা, নমস্কার। আমরা বনভূমি ইন্ডিয়ার জাগ্রত সিরিজের যে প্রথম লেকচার অর্থাৎ অ্যাপ্রোচ অফ আ গ্র্যাজুয়েট টু বি সাকসেসফুলি এমপ্লয়েবল অ্যান্ড ওয়ার্দি, অর্থাৎ একজন গ্র্যাজুয়েট কীভাবে বা একজন স্নাতক কীভাবে নিজেকে নিয়োগযোগ্য এবং সফল পেশাদার হিসেবে গড়ে তুলবেন, সেই লেকচার সিরিজের প্রথম লেকচার অর্থাৎ অ্যাপ্রোচ বা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। আমি প্রথমেই বলে রাখি, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেশের যেটা সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের এখনও পর্যন্ত খুব হালে হয়তো সেই পদ্ধতিটা অ্যাপ্রোচ করা হচ্ছে। আমাদের দেশের বিশেষ করে স্নাতকোত্তর বা স্নাতক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে লাইফ স্কিল ট্রেনিংটা একেবারেই শেখানো হয় না। এখানে একটু মনে রাখা দরকার, বাজারে যে সফট স্কিল বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে মডিউলগুলো ফিজিক্যালি বা অনলাইন করানো হয়, তাদের সঙ্গে কিন্তু লাইফ স্কিলের একটা মৌলিক পার্থক্য আছে। তো আমি এই কথাটা বলতে খুব অনুপ্রাণিত বোধ করছি, কারণ চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। এই সমস্ত জিনিসগুলো স্পোরাডিক বা বিচ্ছিন্নভাবে শিখে কখনোই একজন সফল পেশাদার হয়ে ওঠা যায় না, যার নিভ বা বুনিয়াদটা আমাদের স্নাতক স্তরে করতে হয়। তাহলে সেক্ষেত্রে স্নাতক স্তরে একজন গ্র্যাজুয়েট কী শিখবেন, বা একজন গ্র্যাজুয়েটের প্রথমত আমরা আলোচনা করবো একজন গ্র্যাজুয়েটের মূল ভূমিকা বা রোলগুলো কী কী হবে। প্রথমত, একজন স্নাতক শিক্ষার্থী বা একজন স্নাতক, যিনি স্নাতক পাশ করেছেন সবে, বা যিনি স্নাতকোত্তর করছেন, বা যিনি অন্য কোনো চাকরির চেষ্টা করছেন বা পেশার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাকে একজন চিন্তাশীল বা একজন চিন্তক হতে হবে। অধিকাংশ সময় আমরা চিন্তা করি না, আমরা অনুকরণ করি। যে যা পারছি সেটা টিভিতে দেখি বা সোশ্যাল মিডিয়ায় দেখি বা যে কোনো মাধ্যমে দেখে সেটা অনুকরণ করি, চিন্তাভাবনা না করে। সুতরাং প্রাথমিকভাবে একজন গ্র্যাজুয়েটের যেটা মৌলিক কাজ, সেটা হচ্ছে চিন্তা করা। দ্বিতীয়ত হচ্ছে যে হি নিডস টু বি এ গুড প্ল্যানার, একজন ভালো পরিকল্পনাকারী। শুধু পড়াশোনা সম্বন্ধে না, কেরিয়ার সম্বন্ধে না, জীবন সম্বন্ধে, সমাজ সম্বন্ধে তার একটা পরিকল্পনা থাকা দরকার। তৃতীয়ত হচ্ছে তার একজন খুব ভালো কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলা দরকার, ডুয়ার, যেটা অধিকাংশ ক্ষেত্রে হয় না। এবং চতুর্থত, যেটা খুব গুরুত্বপূর্ণ তার রোল হিসেবে, যে তার একজন নিজেকে ভালো লার্নার বা শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা দরকার। অধিকাংশ ক্ষেত্রে আমরা লার্নার হই না, আমরা ভমিট করি বা আমরা উগরে দিই যা শিখে এসেছি। সুতরাং চতুর্থ ভূমিকাটা সব থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ যতক্ষণ না পর্যন্ত আমি জিনিসটা শিখতে পাচ্ছি, শেখাটা শুধুমাত্র মুখস্থ করা নয়। আমি এখানে শেখা এবং মুখস্থ করার মধ্যে একটা ডিফারেন্সিয়েট করতে বলছি। অধিকাংশ ক্ষেত্রে আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী মুখস্থ করেন, কেউ শেখেন না। শেখার সঙ্গে আত্মীকরণ ব্যাপারটা একটা ভীষণ যোগাযোগ আছে। শেখা জিনিসটা মানে হচ্ছে আপনি অ্যাবজর্ভ করলেন, আপনি জিনিসটা নিজের মধ্যে রাখলেন, তার মধ্যে আপনার মধ্যে আত্মীকরণ হলো। অধিকাংশ ক্ষেত্রে সেটা হয় না। সুতরাং লাস্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার নিজেকে একজন ভালো লার্নার বা শিক্ষার্থী হিসাবে গড়ে তোলা। এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই জিনিসগুলো, এই ভূমিকাগুলো কি যখন পালন করবেন, তখন আপনাকে কি কি স্কিল ডেভেলপ করতে হবে। কারণ কিছু স্কিল ছাড়া এই ভূমিকাগুলো আপনার পক্ষে কখনোই পালন করা সম্ভব নয়। এই ভূমিকাগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা আপনাকে শিখতে হবে, যেটা আপনি যদিও আজীবন করে এসছেন, বা একদম 1 থেকে শুরু করে ক্লাস 12 বা গ্র্যাজুয়েশন বা তারপরে, যে সেটা হচ্ছে আপনি পড়েন। কিন্তু কিভাবে পড়েন, কিভাবে পড়লে জিনিসটা আপনার মধ্যে মুখস্থ প্রবৃত্তি চলে গিয়ে আত্মীকরণের প্রবৃত্তি আসবে বা বোঝা প্রবৃত্তি আসবে, সেটাকে শেখা খুব দরকার। এ ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরে একটি ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় যে স্কিল বা কৌশল আপনার জানা দরকার, সেটা হচ্ছে লিসনিং। আমরা অধিকাংশ সময় উই আর অলওয়েজ ভেরি পুয়ার লিসনার্স। আমরা নিজেরা যেটা বলি বা নিজেরা যেটা মনে করি, সেটার উপরেই আমরা সেটাই শুনতে চাই। আমরা অন্য কি বলছে, কেন বলছে, সেই পার্সপেক্টিভ বা সেই দৃষ্টিকোণটার ব্যাপারে খুব উৎসাহী নই। আমরা সেটাই শুনতে চাই যেটা আমরা বলি বা আমাদের মতামত। সুতরাং যেটা খুব ভুল, যে কারণে জীবন এবং জীবিকা সম্বন্ধে অধিকাংশ সময় খুব সমস্যার সৃষ্টি হয়। সুতরাং আমাদের দ্বিতীয় যে অভ্যাসটি তৈরি করতে হবে, স্কিল বা কৌশলটি তৈরি করতে হবে, সেটা হচ্ছে শোনার প্রবৃত্তি বা শোনা পদ্ধতি সম্বন্ধে নিজেদের তৈরি করা। অধিকাংশ সময় আমরা ঠিক মতন শুনতেও জানি না।
তৃতীয়ত হচ্ছে লেখা, রাইটিং। এক্ষেত্রে আমার একটা বিশেষ খুব গুরুত্বপূর্ণ মানে মানে আমি বলতে খুব অনুপ্রাণিত বোধ করছি। আমার বাবা বলতেন যে পৃথিবীতে অধিকাংশ মানুষের একটা প্রচণ্ড ভয় আছে। সেই ভয়টা কি? সেই ভয়টা হচ্ছে যে লেখা এবং পড়া। সে একদম ক্লাস 1-এর ছাত্র থেকে শুরু করে একদম উচ্চবর্গের সরকারি অফিসার পর্যন্ত কোনো ফাইল ভালো করে পড়া এবং পড়ে তার উপরে নোট লেখা, এই যে মানে যেটা আমি সরকারি অফিসারদের ক্ষেত্রে বলছি, বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো পাঠ্যপুস্তক পড়া বা সেটা পড়ে লেখা, তীব্র অনীহা। তার কারণ তাদের কাছে এটা অপ্রয়োজনীয়। যেটুকু পড়া বা যেটুকু পড়লে পরে পরীক্ষায় পাশ করা যায় বা তাদের সুবিধা হয়, বা সরকারি বা চাকরির ক্ষেত্রে যেটুকু করলে পরে তাদের চাকরিটা বজায় থাকে, তারা সেটাই করেন। কিন্তু একটা কাজ ভালো করে করতে গেলে, যে কোনো কাজ, সেটা আপনি অনলাইন করুন, অফলাইন করুন, মূলত দুটো জিনিস আপনাকে ভালো করে করতেই হবে। কন্টেন্টটাকে পড়তে হবে এবং পড়ে তার উপরে একটু লিখতে হবে, কারণ সেটা হচ্ছে আপনার এক্সপ্রেশন। সেটা আপনি বলতেও পারেন, কিন্তু বলাটা তো রেকর্ডেড থাকে না। আজকালকার দিনে অনলাইনের সাহায্যে থাকতে পারে, বা মানে মেকানিক্যালি বা টেকনিক্যালি সেটা করা যায়। কিন্তু মূলত দুটো জিনিস খুব এসেনশিয়াল। একটা হচ্ছে বা একদম অপরিহার্য জিনিসটা পড়া এবং পড়ে লেখা। সুতরাং এই লেখা ব্যাপারটাকে আমাদের লেখার যে স্কিল বা লেখার যে কৌশল, সেটাকে করায়ত্ত করতে হবে। এবং ফাইনালি যে দুটো জিনিস খুব দুটো স্কিল আমাদের খুব শেখা দরকার, সেটা হচ্ছে এক, বলা। কিভাবে বললে পরে আপনি একটা, কারণ বলার উদ্দেশ্য তো শুধু বলা নয়, বলার উদ্দেশ্য আপনি যেটা বলছেন সেটা দ্বারা অন্যকে ইনফ্লুয়েন্স করা, প্রভাবিত করা, যাতে আপনার বক্তব্য বা আপনার যেটা যেটা বক্তব্য বা আপনার যে আবেগ বা আপনার যে উৎকণ্ঠা, সেটা আপনি সঠিকভাবে অন্যের মধ্যে অন্যকে কনভে করতে পারেন বা অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেটা আপনি পারছেন না। আপনি মনে করছেন আপনি বলেছেন, কিন্তু অন্য সেটা হয়তো সম্পূর্ণ মানে বুঝলো, মানে সেকেন্ড যাকে আপনি বলছেন তিনি হয়তো সেই আপনার বক্তব্যের মানেটাই বুঝলেন। সুতরাং এমপ্যাথেটিক্যালি বা অন্যের পরিস্থিতি বুঝে বা অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজের বক্তব্য পেশ করা, যাতে অন্যে আপনার বক্তব্যটা বুঝতে পারে আপনার মতন করে, সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কৌশল, যেটা অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ মানুষ পারেন না। কারণ দেখবেন যে কোনো সময়, যে কোনো বিরোধের সময় যখন মানুষ বলে যে এটা তুমি বলোনি, তখন যাকে বলা হচ্ছে সে বলে আমি তো বলে দিয়েছি। এখন যিনি বলছেন আমি তো বলে দিয়েছি, তিনি শুধু বলেই দিয়েছেন, তিনি বলে নিজের দায়টা সেরেছেন। কিন্তু যে ভাবে বললে বলাটা ইফেক্টিভ হতো, বা অন্যদের যাকে বলছেন তিনি সেটা শুনে যেটা করা উচিত সেটা করতেন, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় না। সুতরাং বলাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পঞ্চম যে স্কিলটা আমরা বলবো, তার সাথে একটা ষষ্ঠ স্কিলের কথা আমরা নিশ্চয়ই উল্লেখ করব, যদিও সেটার জন্য আমরা আলাদা সিরিজও, আলাদা লেকচার সিরিজ নয়, আলাদা লেকচার ভিডিও আছে। সেটা হচ্ছে যে পঞ্চম ব্যাপারটা হচ্ছে যে একটা আন্তঃব্যক্তিক বা ইন্টারপার্সোনাল স্কিল, অর্থাৎ আপনি অন্যদের সাথে কিভাবে ব্যবহার করছেন। মানে এটার ক্ষেত্রে আমি বলবো যে অধিকাংশ সময় আমরা আন্তঃব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে আমরা মনে করি আমরা যেভাবে বলছি সেটাই সব থেকে সঠিক এবং সেটাই অন্যদের মানা উচিত। দেখবেন এটা আমাদের হয়তো মানব চরিত্রের একটা অংশ, যে আমরা সবসময় নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। মানে আপনি যদি গ্রামারের, মানে ঐতিহাসিক মানুষের ঐতিহাসিক উদ্বর্তনের সঙ্গে যান, দেখবেন যে গ্রামারে বা ব্যাকরণে প্রথম পুরুষ আপনি, আই, দ্বিতীয় পুরুষ ইউ, তৃতীয় পুরুষ তারা, মানে দে। অর্থাৎ বলার সময় আপনি খুব গুরুত্বপূর্ণ, অন্যরা দ্বিতীয় বা তৃতীয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার কাছে গুরুত্বপূর্ণ হবেন, হওয়া দরকারও, সেলফ কেয়ারের প্রয়োজনও আছে, নিজের মানে আপনার যেরকমভাবে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন আছে, নিজেকে সমীক্ষা করার প্রয়োজন আছে, ঠিক সেরকমভাবে অন্যদের দিকটাও দেখা খুবভাবে দরকারি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা আজকে সেটা, বিশেষ করে আজকের দুনিয়ায় যেটা একটা ভোগবাদী দুনিয়া, একটা খুব মানে একটা খুব নাউইজম, অর্থাৎ আমরা তাৎক্ষণিকতায় বিশ্বাস করি, সেক্ষেত্রে আমরা অন্যদের পার্সপেক্টিভটা বুঝতে আদৌ উৎসাহী নই। কিন্তু সেটা ভীষণভাবে প্রয়োজন, এবং সেই প্রয়োজনটা সাধিত হলে আজকে সমাজে এত অশান্তি, এত বিরোধ থাকতো না। সুতরাং সেই স্কিলটা
বা সেই প্রকৌশলটা একজন গ্র্যাজুয়েটের ভীষণভাবে জানা দরকার। এবং যে ষষ্ঠ স্কিলের ব্যাপারে আমরা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। এখন অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসগুলো বা এই স্কিলগুলো মনে করা হয় যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত বা গ্র্যাজুয়েশন পর্যন্ত বা পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত, স্নাতক বা স্নাতকোত্তরের পর্যন্ত এগুলো ছাত্ররা নিজেদের থেকেই শিখে যাবেন, মানে এটা হতে হতে হয়ে যায়। কিন্তু এর থেকে বড় মূর্খামি বোধহয় পৃথিবীতে হয় না। যেই জন্য আমাদের দেশে যতক্ষণ না পর্যন্ত উদারীকরণ হলো, যতক্ষণ না পর্যন্ত আমরা পশ্চিমের জানলা খুলে পশ্চিমের দিকে তাকালাম, আমরা ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারগুলোতে জড়িয়ে দিতাম না। তারপরে যখন আমাদের দেশে বিজনেস ম্যানেজমেন্ট এডুকেশন এলো, আমাদের দেশে সো কল্ড পেশাদারি শিক্ষার বেসরকারিকরণ হলো, আমরা MBA পড়তে শিখলাম এবং MBA পড়ে অধিকাংশ মানুষই মিডিওকার বাট অ্যারোগেন্ট হলাম। তখনই আমরা বুঝলাম যে এগুলো পড়তে হয়। আমরা কিন্তু এই জিনিসটা শিখলাম না সে অর্থে, আমরা সেগুলো জানলাম যে এগুলো পড়তে হয়, কিন্তু এগুলোর আত্মীকরণ বহু আগে। যদি আপনি 40, 50, 60-এর দশকের শিক্ষা ব্যবস্থা দেখেন, যখন আমরা বিরাট উদারীকরণের মধ্যে যাচ্ছিলাম না, কিন্তু মাস্টারমশাইরা বা যারা শেখাতেন তারা খুব সাধারণ হলেও অত্যন্ত সিনসিয়ার ছিলেন, এবং যারা পড়াশোনা বা শিক্ষা ব্যাপারটা বুঝতেন তারা কিন্তু এগুলোকে আলাদা করে শেখাতেন। এবং এগুলো শিখলে পরেই যে শিক্ষাটা আসল হয়, সে আপনি যে বিষয়েই শিক্ষিত হন না কেন, সে আপনি ইংরেজি ভাষাতেই শিখুন না কেন, বাংলা ভাষায় শিখুন না কেন, ভূগোল শিখুন না কেন, ফিজিক্স শিখুন না কেন, কেমিস্ট্রি শিখুন না কেন, এই বেসিক স্কিলগুলো থাকলেই যে শিক্ষাটা হয় তারা সেটা শেখাতেন। এবং আমরা সেই জন্য মানব সমাজের যারা ইন্টেলেকচুয়াল জায়ান্টস বা অতিকায় ব্যক্তি, তাদের ওই 70 বা 80-র পর থেকে আর বেশি দেখছি না। তার কারণ এদের মধ্যে যারা বিখ্যাত ইন্টেলেকচুয়াল জায়ান্টস বা মানে যারা খুব বেশি মাত্রায় জিনিসগুলোকে আত্মীকরণ করে নিজেদের মধ্যে দিয়ে একটা সুন্দর বিকাশ করেছেন শিক্ষার, এবং তাদের শিক্ষার বহিঃপ্রকাশ করেছেন, তাদের স্কুলিংটা অধিকাংশ ক্ষেত্রেই, অবশ্যই আমি বলছি তার বিরুদ্ধে মতামত থাকতেই পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মত, এবং শুধু ব্যক্তিগত মত নয়, এটা ডেটা ভিত্তিক। মানে আমি পরিসংখ্যান দিয়ে এটা বলতে পারি যে ইন্টেলেকচুয়াল জায়ান্টস আমাদের দেশে 80-র পর থেকে বা 90-এর দিক থেকে যারা এসছে, এখন অফকোর্স 80 বা 90-এর পর থেকে যদি আমরা ইন্টেলেকচুয়াল জায়ান্টস বলি, তাহলে আমাদের বলা হবে অমুক বিখ্যাত প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা অমুক বিখ্যাত প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ইত্যাদি। কিন্তু মানব সমাজে বা শিক্ষার ক্ষেত্রে যাদের বিরাট অবদান আছে, সেরকম কোনো বিরাট ব্যক্তিত্বের আবির্ভাব 90-এর পরে খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না। যারা করেছেন তাদের স্কুলিংটা, যারা আদৌ করেছেন বা যারা সেরকম ভূমিকা পালন করেছেন, তাদের বেসিক স্কুলিংটা ওই 60-70-এর দশকেই হয়েছে। সুতরাং এই পার্থক্যটা বোঝা দরকার যে এই প্রকৌশলগুলো বা এই স্কিলগুলো যদি আপনি না শেখেন, নিজে উদ্যোগ নিয়ে আজকের দিন না শেখেন, ব্যবস্থা আপনাকে শেখাবে না, কারণ ব্যবস্থার খুব একটা মাথা ব্যথা নেই আপনি এগুলো শিখলেন কি শিখলেন না তার জন্য। এর পরবর্তী পর্যায়ে আমরা বলবো যে আপনি যে স্কিলগুলো শিখলেন, এই স্কিলগুলো শিখে আপনাকে আমরা বললাম যে আপনার কি ভূমিকা হবে। ভূমিকার পরে আমরা বললাম যে আপনি কি স্কিল ডেভেলপ করবেন বা কি প্রকৌশল ডেভেলপ করবেন এই ভূমিকাগুলো পালনের জন্য, এবং সেই ভূমিকাগুলো পালন করতে গিয়ে এই স্কিলগুলো শেখার মাধ্যমে আপনার অ্যাপ্রোচ বা আপনার পদ্ধতিগুলো কী হয়। যেহেতু আপনি স্নাতক পড়েন বা আপনি স্নাতকোত্তর পড়েন বা স্নাতক পাশ করেছেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি যেটা ক্লাসরুমে শিখেছেন তার বাইরে কোনো একটা বিশেষ ব্যাপারে, সেটা যাই হোক না কেন, সেটা দ্যাট শুড বি টু ইয়োর লাইকিং, যেটা আপনার পছন্দ মতন হওয়া দরকার, সে ব্যাপারে আপনি ফিল্ড ওয়ার্ক করবেন বা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড নলেজ গেইন করবেন। অর্থাৎ একটা প্রায়োগিক ব্যাপার, সেটা যাই হোক না কেন, সেটা ফটো তোলা হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা ছবি আঁকা হতে পারে, কোনো একটা ব্যাপারে যেখানে আপনার ক্লাসরুমের বাইরে একটা প্রায়োগিক দক্ষতা আছে, সেই ব্যাপারটা আপনাকে শিখতে হবে। কোনো একটা, বিশেষ করে সেটা যদি কোনো পেশাদারি ব্যাপারে হয় আরও ভালো, মানে যেটা ভবিষ্যতে আপনি নিজের পেশা হিসেবে নিতে পারবেন। এখন এইটা করতে গিয়ে আপনার মনে হতে পারে যে আপনি কিভাবে এটা করবেন, কারণ মানে ধরুন আজকে একটি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে,
তার 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 খুব বেশি টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং পড়ার মতন ক্ষমতা নেই, বা আজকে যে কোনো একটা সে তার হয়তো খুব টাকা দিয়ে খুব ভালো জায়গায় সে হয়তো খুব ভালো স্কেচ করতে পারে বা করার ইচ্ছা তার আছে, একটু চেষ্টাও করে, কিন্তু তার সেটা শেখার ইচ্ছা নেই, তাহলে সে কীভাবে করবে? সেক্ষেত্রে আমরা বলবো আপনি আপনার যে লার্নিং, আপনার যে শেখার পদ্ধতিতে একটা নিজেকে গোল দিন যে আপনি কী করতে চান। সেটাই কি আপনার জীবিকা হবে, না সেটা আপনার জীবিকার পাশাপাশি একটা ইচ্ছা হবে? কারণ জীবিকা এবং ইচ্ছা দুটো যদি একসাথে হয় সেটা চমৎকার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সেইভাবে সৌভাগ্যপ্রাপ্ত হই না। আপনাকে আপনাকে যে বাস্তব সেটা একটা পর্যালোচনা করতে হবে। আপনার বাড়ির ফিনান্সিয়াল পরিস্থিতি বা আপনার বাড়ির অর্থনৈতিক পরিস্থিতি কীরকম সেটা দেখতে হবে। সেটা দেখে আপনি যদি একটা মিডওয়ে বের করতে পারেন বা একটা মধ্যম পন্থা বের করতে পারেন, সেটা ভালো, যেটা আপনাকে দুভাবেই সাহায্য করবে। ধরা যাক আপনার যদি মনে হয় আজকে চতুর্দিকে আপনি বিভিন্ন ধরনের মানে যেটা আপনাকে প্রলুব্ধ করবে এরকম বিজ্ঞাপন দেখতে পারেন। কারণ আমরা জানি আমরা জানি যে আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না যে শিক্ষা এখন একটা ব্যবসা, এবং খুব বড় মাপের ব্যবসা। এখন ব্যবসাটা কেউ সৎভাবে করেন এবং ব্যবসাটা কেউ অসৎভাবে করেন। এখন কারা সৎ করেন কারা অসৎ করেন তাদের মধ্যে না গিয়েও এটা বলা যায়, মূলত ব্যবসার ক্ষেত্রে লাভ বা পুঁজিটাই বা মুনাফা, যেটা পুঁজির যেটা বিনিয়োগ হয়েছে তার যে মুনাফা, সেটাই মুখ্য ব্যাপার, বাকিটা গৌণ। আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনার মধ্যে না গিয়ে বলতে পারি। তাহলে ধরুন আপনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো একটা ভালো কোর্স, ফর এক্সাম্পল যেটা নিয়ে আমি বলছিলাম ডিজিটাল মার্কেটিং আপনি শিখতে চান, তাহলে কি আপনাকে কোনো জায়গায় বিরাট 40, 50, 60, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হবে? আপনি যদি বেসিক ব্যাপারটা মার্কেটিংয়ের বোঝেন, যেটার জন্য আপনার যদি হাতে একটা ইন্টারনেটযুক্ত অ্যান্ড্রয়েড ফোন থাকে, যেটা যথেষ্ট, আপনি অনায়াসে মার্কেটিংটি বুঝতে পারেন। এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার একটি পয়সাও লাগবে না। আপনি যদি NPTEL বা ভারত সরকারের যে IIT থেকে যে কোর্সগুলি চালানো হয়, যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয়, যেখানে IITর অধ্যাপকেরা অত্যন্ত সম্মানিত এবং প্রাজ্ঞ অধ্যাপকেরা পড়ান, সেগুলো আপনি অতি অবশ্যই শিখতে পারেন। এবং ইউটিউবে বহু ভালো ভালো মানে চ্যানেল আছে যেখানেও খুব ভালোভাবে এগুলো শেখানো হয়। সুতরাং দরকার নেই যে আপনাকে পড়তে গেলে, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে এখনকার দিনে পড়াশোনার সঙ্গে গ্ল্যামারটা যুক্ত হয়ে গেছে, তো সুতরাং পড়াশোনা করতে গেলে পরে একটু গ্ল্যামারাস জায়গার থেকে পড়াশোনা করব, যেখানে একটু ওই মানে সিটি সেন্টার বা মলের মতন একটা পরিবেশ হবে, যেখানে আপনি দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন। সেগুলো না করে আপনি যদি পরিস্থিতির বাস্তব পর্যালোচনা করে শিখতে চান, শেখার কিন্তু আজকালকার দিনে মানে ইন্টারনেট এবং মুঠোফোনের মতন জিনিস যদি আপনার হাতে থাকে, শেখার দুনিয়া কিন্তু প্রকৃত অর্থে আপনার মুঠোর মধ্যে। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আপনার তো বাস্তবটা জানিয়ে দেওয়া দরকার, এটা বাস্তব। এবং এটা করতে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 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 যে ক্লাসরুমের বাইরে যে স্কিলটা ব্যাপারে বলতে গিয়ে এত কথা বললাম, সেটা ক্ষেত্রে আরেকটা কথাও বলে রাখি, এগুলো কিন্তু শুধুমাত্র শেখা নয়। আপনি যদি NPTEL এর কোর্স করেন বা অন্য কোনো কিছুর করেন, অধিকাংশ ক্ষেত্রে আপনাকে একটা সার্টিফিকেশন দেওয়া হবে, এবং সেগুলো কিন্তু আপনার একটা ভীষণ বড় অ্যাটেইনমেন্ট। অর্থাৎ আপনি গোয়িং বিয়ন্ড দ্য ক্লাসরুমের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, এবং শুধু প্রতিষ্ঠিতই করছেন না, আপনার একটি পেশাদারি অ্যাটেইনমেন্ট হচ্ছে। অর্থাৎ আপনি পেশাদারি দক্ষতার আপনার যে পেশাদারি দক্ষতা আপনি যে লাভ করেছেন সেটার একটা আপনাকে বলা হচ্ছে, এবং অফিশিয়ালি বলা হচ্ছে যে আপনি সেই কাজে দক্ষ। অর্থাৎ আপনি নিজেকে ক্রমাগত প্রুফ করতে থাকুন। অর্থাৎ অনলাইন হোক অফলাইন হোক, আপনার উৎসাহের জায়গায়, সেটা কোনো কম্পিটিশন হোক, সেটা কোনো লার্নিং প্ল্যাটফর্ম হোক, দুঃখিত মুখ ম্যাসিভ মানে ওপেন অনলাইন কোর্সেস হোক, আপনি সেখানে ক্রমাগত নিজের যে দক্ষতা সেটার পরিচয় দিতে থাকুন এবং নিজেকে রিকগনাইজ করতে থাকুন যে আপনি এগুলো জানেন। আপনি যদি সেটা না করে শুধুমাত্র স্নাতক বা শুধুমাত্র আপনার যে জিনিসগুলো মুখস্থ করলে একটা ডিগ্রি পেতে সুবিধা হবে, সেটা যদি 2024-এ দাঁড়িয়ে সেটা করেন, তাহলে কিন্তু ওই ইন্স্যুরেন্স বেচা বা আজকালকার দিনে বহু ইঞ্জিনিয়ার যেরকম 4-5 হাজার টাকা ইন্স্যুরেন্স বেচে, বা আমি আমার অধ্যাপনা জীবনে এরকম
বহু 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 উদাহরণ দেখেছি যে বিটেক ইঞ্জিনিয়ার সে 4-5 হাজার টাকায় ইন্স্যুরেন্স বেচছে, বা খুব ভদ্রভাবে কোনো মলে দাঁড়িয়ে কাপড়ের বা সুগন্ধি বেচা ছাড়া খুব একটা বেশি ভবিষ্যৎ সম্বন্ধে এগোতে পারবেন বলে মনে হয় না। সুতরাং আপনাকে তৈরি হতে হবে এমনভাবে যাতে আপনার একটা স্পেসিফিক স্কিল ডেভেলপ করে, আপনার একটা প্রকৌশল ডেভেলপ করে, এবং যে জন্য বাজারে, মার্কেটে, মানে অর্থাৎ আমি বলতে চাইছি চাকরির বাজারে আপনার একটা মূল্য হয়। সেই মূল্যটা আমি আবার বলছি, আপনি কোনোদিনই কিন্তু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ থেকে করতে পারবেন না। সেটার জন্য আপনাকে ইউ হ্যাভ টু গো বিয়ন্ড দ্য ক্লাসরুম অ্যান্ড ডেভেলপ ইউর স্কিলস। আপনাকে আপনার ক্লাসরুমের বাইরে বেরোতেই হবে এবং আপনার মতন করে একটা এমন স্কিল তৈরি করতে হবে যেটা সমাজে, যেটা বাজারে প্রয়োজন আছে। এটা যদি করতে না পারেন তাহলে কিন্তু গ্র্যাজুয়েট হিসেবে আপনার যে মৌলিক জীবনধারা সেটা সঠিক নয়। এবং আমি বলবো এটা করতে গিয়ে আপনাকে যে অ্যাপ্রোচটা নিতে হবে, গোটাটাই অ্যাপ্রোচ, কিন্তু এটা আরও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিনিমাইজ দ্য মান্ডেন, অর্থাৎ দিনগত পাপক্ষয়ের মানে যে অ্যাপ্রোচটা, অর্থাৎ আজ সকালে উঠলাম, রাত্রে ঘুমালাম, এই যেটা অধিকাংশ ক্ষেত্রেই ভীষণভাবে মানে একটা গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বা সবে যারা গ্র্যাজুয়েট হয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিভিন্ন জীবন ধারণের একটা দিক নির্দেশ, আচ্ছা হচ্ছে হবে, মানে গোল সেটিংটা কোনো প্রায়োরিটি নয়, বা মানে যেটাকে আমরা আরও মানে এভাবে বললে হয়তো ভালো বোঝা হবে যে গেটিং আউট অফ দ্য লেজি ডে সিনড্রোম, মানে ঠিক আছে যা চলছে চলুক, হচ্ছে হবে, এই জায়গাটা যদি আপনি না বেরোতে পারেন এবং যে ভূমিকাগুলো বললাম শুরুতেই সেই ভূমিকা এবং যে স্কিলগুলো বললাম সেই স্কিলগুলো এবং যে গোয়িং বিয়ন্ড দ্য ক্লাসরুম অ্যাপ্রোচের কথাটা বললাম, সেই ক্লাসরুমের গোয়িং বিয়ন্ড দ্য ক্লাসরুম পেশা বেছে নিয়ে, যেখানে এখন আজকের দিনে শিক্ষা মুক্ত। অভ্র কিবোর্ডের যিনি বাংলায় অভ্র কিবোর্ড একটা বিপ্লব এনেছে, যিনি প্রতিষ্ঠাতা, তিনি একজন ছাত্র, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, মেডিকেলের ছাত্র ছিলেন, তিনি বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে মুক্ত করেছেন। আপনাদের মধ্যেও নিশ্চয়ই কেউ পারবেন অন্য কিছুকে মুক্ত করতে, যেখানে শিক্ষার জগৎ আজকে মুক্ত, সেখানে যদি আপনি ওই দিনগত পাপক্ষয় করে নিজেকে স্নাতক বা স্নাতকোত্তর বা কোনো পেশাদারি ভূমিকায় ভাবতে চান, সেটা কিন্তু সম্ভব নয়, সেটা অলীক কল্পনা। এই যে জিনিসগুলো বললাম এগুলো একটু মাথায় রাখতে হবে। আপনারা যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আমাদের বনভূমি ইন্ডিয়ার যে মেল আইডি ওয়েবসাইটে দেওয়া আছে সেখানে নিশ্চয়ই দিতে পারেন। আপনারা এই ইউটিউবেও আপনাদের প্রশ্ন দিতে পারেন। এবং যেটা বললাম, এগুলো যদি আপনাদের মনে হয় যে আপনাদের স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে, আপনারা যারা যে কোনো পেশার সঙ্গে যুক্ত হতে চাইছেন স্নাতক বা স্নাতক হয়ে, আপনাদের কাজে লাগবে, তাহলে নিশ্চয়ই এই ভিডিও দেখবেন। আমি কখনোই ভুল করেও লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ সেটা খুব চিপ বা খুব ভীষণভাবে পাতি মার্কেটিং করার মতন শোনায়, যে একজন শিক্ষক হিসেবে যেটা আমার পক্ষে বলাটা অত্যন্ত ডেরোগেটরি বলে আমি মনে করি। কিন্তু অফকোর্স যদি আমি আপনাদের কাজে লাগি বা আমাদের বক্তৃতা আপনাদের কাজে লাগে, তাহলে নিশ্চয়ই এই ব্যাপারে উৎসাহ দেখাবেন এবং জানতে চাইবেন, আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ।